গুড আফটারনুন টু অল অফ ইউ। আমার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এই ক্লাস। গতকাল তোমাদের ক্লাস নিচ্ছিলাম, ওয়েদার খারাপের জন্য হয়নি। তো যে টপিকের ওপর আমি তোমাদের পড়াচ্ছিলাম সেটারই আজকের এই রেকর্ডিং, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। তো দ্য ডেকান পলিসি অফ ঔরঙ্গজেব। তো আমি তোমাদের একটা ম্যাপ দেখাচ্ছিলাম কালকে, যে টোটাল কতটা পরিমাণে এরিয়া জুড়ে ঔরঙ্গজেব তার সাম্রাজ্যকে বিস্তার ঘটিয়েছিলেন। এবং আমি তোমাদের গত আরেকটা ক্লাসেতে বলেছিলাম যে ঔরঙ্গজেবের যদি আমরা টোটাল রাজত্বকালের যে সময়সীমাকে যদি আমরা ভাগ করি, এবং ঐতিহাসিকেরা যেটা দুটো ডিভিশনে ভাগ করেছেন, একটা হচ্ছে যে মানে ফার্স্ট ফেজটাকে যদি ধরা হয় সেটা হচ্ছে 1558 থেকে 1681, এবং 1681 থেকে 1707। तो दो फेज में हम लोग बांट सकते हैं इनका जो राजत्वकाल है औरंगजेब का। इन टोटल जो टू फेज का जो इसका जो कार्यकाल है, इनमें से सेकेंड फेज जो है उसी में हम लोग ये देखते हैं कि इन्होंने डेक्कन पॉलिसी लिए थे, और पूरे दक्षिण भारत में उन्होंने अपना जो दबदबा है वो कायम करने के लिए कोशिश किए गए। उन्होंने पूरा कोशिश किए थे, और ज़्यादा से ज़्यादा 26 साल के आसपास उन्होंने बिता दिए दक्षिण भारत में। तो এখন বিষয়টা হচ্ছে যে দক্ষিণ ভারতের তিনি কেন আগ্রহ দেখালেন, এবং কি কারণ ছিল দক্ষিণ ভারতের রাজনীতিতে তিনি আসছেন। ঔরঙ্গজেব মোটামুটিভাবে আমরা জানি যে 1681 খ্রিস্টাব্দের মে মাসেতে উত্তর ভারতবর্ষে মোটামুটিভাবে তার রাজনীতিটাকে শক্তপোক্ত করে নিয়ে, অর্থাৎ আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, কেন কিভাবে সিংহাসন পেলেন বা কিভাবে তিনি বাদশাহ হলেন সেটা তো আমি তোমাদের ক্লাসে বলেছিলাম। তাহলে after 1681, in the month of May, he, after consolidating one of the most powerful kingdoms in India, especially North Indian sections, उनका नज़र गया दक्षिण भारत के ऊपर। तो दक्षिण भारत में तीन हम बोलेंगे, तीन एक ऐसा राज्य बन गया था जो उनके सरदर्द का कारण बन चुका था। মানে তিনটে বড় শক্তিশালী রাজ্যের উত্থান ঘটছিল সেই সময়, তিনটে শক্তির উত্থান ঘটছিল, এ কথাটা বলবো, যেটা ওই সময় ঔরঙ্গজেবকে বাধ্য করেছে যে দক্ষিণ ভারতের দিকে নজর দিতে। একটা হচ্ছে মারাঠা শক্তির উত্থান, যেটা শিবাজির নেতৃত্বে। 2 নম্বর হচ্ছে বিজাপুর, 3 নম্বর হচ্ছে গোলকুন্দা। এখন এই রাজ্যগুলোকে দখল করার উদ্দেশ্যেই তিনি দক্ষিণ ভারতের দিকে নজর দিয়েছিলেন, এবং দক্ষিণ ভারতে তিনি অভিযান করেছিলেন। এবং অদ্ভুতভাবে এই যে শুরুটা করলেন 1681 সালে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত 1707, ফ্রম 1681 টু 1707, ওই পর্যন্ত তিনি তার যে অভিযান তিনি ওখানে জারি রেখেছিলেন। এবং তাহলে प्रथम जिनिसटा আমরা দেখে নিই যে वाई क्यों उन्होंने दक्षिण भारत में अपना साम्राज्य विस्तार करने के लिए सोचा, सिर्फ इन तीनों पावर्स को अपने अंडर में करने के लिए। তাহলে এই তিনটে মাত্র শক্তিকে দখল করার জন্য তিনি দক্ষিণ ভারতের দিকে অভিযান করছেন। এর পিছনে অন্য কি কারণ ছিল? প্রথম নিশ্চয়ই কারণ ছিল, ভ্যালিড কারণ নিশ্চয়ই ছিল, না উনি দিল্লি উত্তর ভারতে অবস্থান করছে এবং এত বড় সাম্রাজ্য, তার হঠাৎ কেন মনে হলো যে তিনি দক্ষিণ ভারতের ওই দুটো রাজ্য এবং মারাঠা শক্তিকে তিনি পরাজিত করতে চাইছেন। মূলত এই দুটো বড় রাজ্যের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে বিজাপুর আর একটা হচ্ছে গোলকুন্দা, দ্যাট ইজ বিজাপুর অ্যান্ড গোলকুন্দা। এই বিজাপুর প্রথম কারণ ঐতিহাসিকেরা বলছেন যে বিজাপুর, এবং আমি তোমাদের ক্লাসেতে বলছিলাম, এবং আমরা মোটামুটি সবাই ইতিহাস যারা পড়াশোনা করছি, স্কুল লেভেল থেকে পড়ে আসছি, যে আমরা জানি যে ঔরঙ্গজেব ছিলেন ব্যক্তিগতভাবে একজন সুন্নি মুসলমান। আর এবং এই দুটো রাজ্য, অদ্ভুতভাবে এই দুটো রাজ্য ছিল শিয়া, অর্থাৎ বিজাপুর অ্যান্ড গোলকুন্দা, দিস টু স্টেটস ওয়ার শিয়া পান্থিস।
स्टेट्स। तो ये लोग सियास धर्म के ऊपर, सिया सेक्ट जो होते हैं इस्लाम में, तो वो उनके ऊपर विश्वास करते थे। তো এটা একটা বড় কারণ ধরা হচ্ছে। ঐতিহাসিকরা বলছেন যে এটা অরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, নিজে যেহেতু সুন্নি, তাই একটা শিয়া স্টেটকে তার সময়কালে থাকতে দেবেন। ঐতিহাসিক ফেরিস্তা বলছেন যে শিয়াপন্থীরা মূর্তি পুজো করতেন, গান বাজনা এই সমস্ত কিছু করতো, এতে অরঙ্গজেবের মতো একজন বাদশার পক্ষে মেনে নেওয়া মোটেই সম্ভব ছিল না। तो सिया है, बादशाह है, सिया है, और उनके साम्राज्य में कोई ये सुन्नी बादशाह है औरंगजेब, और कोई सिया लोग ऐसे करे, मूर्ति मूर्ति पूजा करे या कुछ भी करे, अकॉर्डिंग टू ऐतिहासिक, अकॉर्डिंग टू हिस्टोरियन फरिश्ता, तो वो उसके वो मान नहीं पा रहे थे। तो इसका कारण हो सकता है कि इसीलिए उन्होंने बीजापुर गोलकुंडा में आक्रमण करने के लिए सोचा और अपना मन बना लिए। 2 নম্বর হচ্ছে যে এই শিয়া এবং এই সুন্নি, এই যে বিজাপুর এবং গোলকুন্দায় যে দুটো শিয়া রাষ্ট্র, মারাঠাদের বারবার সেনাবাহিনী দিয়ে তারা সাহায্য করেছেন, মারাঠাদের নানানভাবে সাহায্য করছেন। কারণ আমরা যদি অরঙ্গজেবের ইতিহাস পড়ি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে মারাঠার সঙ্গে কিন্তু অরঙ্গজেবের একটা ভীষণ বড় সাপে নেউলের সম্পর্ক যাকে বলতে পারি আমরা, एक रिश्ता अच्छा नहीं था। तो इसके चलते, लेकिन अजीब गरीब सी बात है, बीजापुर और गोलकुंडा मराठा को हेल्प कर रहे थे। तो दूसरा कारण चला गया। तीसरा कारण है, इसीलिए उनको आक्रमण करना चाहिए क्योंकि मराठा को हेल्प कर रहे हैं। तो तृतीय कारण হচ্ছে যে मुगल बादशाहों के अकॉर्डिंग टू, माने जो सिस्टम्स उस ज़माने में हुआ करता था, गवर्नमेंट अगर दिल्ली में अगर बादशाही जिसका होगा उसको कर देना पड़ता, मतलब टैक्स देना पड़ता था। তো ওই কর নাকি ঠিকঠাক দিচ্ছিল না, অর্থাৎ নিয়ম অনুযায়ী যে কর দেওয়ার কথা, বিজাপুর গোলকুন্দাকেও মুঘল বাদশাহকে কর দেওয়ার কথা, সেই কর নাকি ঠিকঠাক দিচ্ছিল না, এটাও তার একটা কারণ ছিল। 4 নম্বর কারণ হচ্ছে মুঘল বাদশাহকে ঠিকঠাকভাবে নাকি আনুগত্য প্রদর্শন করছেন না, রেসপেক্ট দিচ্ছেন না, এমন একটা औरंगजेबের মনে হচ্ছিল যে আমার যতটুকু রেসপেক্ট পাওয়ার কথা আমি সেটা পাচ্ছি না এই দুটো স্টেট থেকে। सो मैं इसकी वजह से भी हो सकता है कि हमारे जितना सम्मान होना चाहिए, करना चाहिए, वो नहीं दिखा रहे इन दोनों स्टेट्स। सो दैट्स वाई सच काइंड ऑफ थिंग्स विल हैपन मे बी। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে 5 নম্বর কারণ আমরা যদি ধরতে পারি, সেটা হচ্ছে যে এটা ঐতিহাসিকরা প্রায় স্বীকার করে নিয়েছেন যে অরঙ্গজেবের যে বার্ষিক আয়, যে অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল যে রেভিনিউ সিস্টেমটা, সেটা কিন্তু কমে গিয়েছিল শেষের দিকে এসে। তো অরঙ্গজেব চাইছিলেন যে রেভিনিউটাকে বাড়ানোর সব থেকে বড় উপায় এই দুটো স্টেটেতে অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী ছিল, এবং এই দুটো রাজ্যকে তিনি মানে কারণ আমরা জানি যে যে কোনো মূল্যে দখল করতে চাইছেন, কারণ আমরা জানি যে অরঙ্গজেবের শেষের দিকে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, টাকা পয়সা ছিল না দীর্ঘদিন, অনেক দিন ধরে নর্থ ইন্ডিয়াতে তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধে ব্যস্ত থেকেছেন, যার ফলে প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে। আর এদিকে গোলকুন্দাতে হীরের খনি ছিল, লোহার খনি ছিল, যার ফলে এই অঞ্চলগুলো দখল করতে তিনি অবশ্যই চাইছিলেন, क्योंकि इसमें गोलकुंडा और बीजापुर में इतना माइंस था, वो हीरे का और वो लोहे का, तो ये बहुत ही प्रॉस्पेरियस जैसे एरिया थे, तो इसलिए इनको अपने अंडर में लेना चाह रहे थे। এটা তো গেল কারণগুলো। তাহলে মূলত যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যতটা না রাজনৈতিক কারণের সঙ্গে যুক্ত ছিল, তার থেকে বড় কারণ ছিল অর্থনৈতিক, অর্থাৎ ইকোনমিক্যাল কজ ज़्यादा थे, ऐसे पता चलता है। কীভাবে শুরু করলেন সেটা একটু বলি। প্রথমে তিনি আক্রমণ করার প্ল্যান ভাবলেন বিজাপুরকে। বিজাপুর আর গোলকুন্ডা বর্তমানে ডেকানের দুটো রাজ্য, আমি তোমাদের গতকালকে ম্যাপেতে দেখাচ্ছিলাম। প্রথমে তিনি দখল করতে শুরু করলেন, চেষ্টা চালালেন बीजापुर के। बस फर्स्ट उन्होंने बीजापुर को अपने अंडर में लेने के लिए कोशिश शुरू की। 1685 इन द मंथ ऑफ अप्रैल उन्होंने अपना एक लड़का जो जिसका नाम था शाहजादा आजम, उनको भेजा, और उसके साथ साथ उन्होंने उस वक्त के जो बीजापुर के जो सुल्तान थे उसका नाम था सिकंदर আদিল শাহ। কালকে আমি তোমাদের ক্লাসে বলছিলাম, তখন তো নেটওয়ার্কে প্রবলেম হয়ে যায়। সিকান্দার আদিল শাহকে, আজম শাহকে পাঠাচ্ছেন সিকান্দার আদিল শাহর কাছে, যে মানে সংগ্রাম চালানোর জন্যে এবং সেখানে বিজাপুরের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য।
কিন্তু সেখানে মানে মারাঠাদের সাহায্য নিয়ে বিজাপুরের সুলতান নাজম শাহকে প্রতিহত করছেন। তো যার জন্য নিজে এরপরে কি হলো, তার কাছে খবর তো গেছে আওরঙ্গজেবের কাছে, তিনি নিজে মহারাষ্ট্রের সোলাপুর বলে যে জায়গায় 1585 1685 ख्रीस्टाब्दे 1685 औरंगजेब अपने आप खुद वहाँ पर महाराष्ट्र के सोलापुर में जगह में जा रहे हैं और बहुत बहुत सारे सेना को लेके जा रहे हैं। और वहाँ से रहते रहते औरंगजेब ने क्या किया, एक चिट्ठी लिखा। किसको? वो जो सुल्तान थे बीजापुर के, মোহাম্মদ সুলতান সিকান্দার আদিল শাহকে একটি চিঠি লিখছেন এবং সেই চিঠি লিখে তিনি একটি মানে ফরমান জারি করছেন, যাকে বলা যেতে পারে আদেশনামা। সেই আদেশনামাতে তিনি লিখছেন যে মুঘলদের তাকে বশ্যতা স্বীকার করতেই হবে, ঝুঁকনা পড়েগা তা উসকো। আর दूसरी बात है মন্ত্রী, তার ওর একজন মন্ত্রী ছিল বিজাপুরের সুলতানের সারাজ খাঁ, তাকে পদচ্যুত করতে হবে এবং একই সঙ্গে সঙ্গে 5000 সেনা দিয়ে তাকে সাহায্য করতে হবে। কাদের বিরুদ্ধে? মারাঠাদের বিরুদ্ধে। কারণ মুঘলদের সঙ্গে মারাঠাদের ঝগড়া বরাবরই ছিল, বিশেষ করে আওরঙ্গজেবের সময়কালে। তো 5000 সেনা দিতে হবে, এরকম একটা চিঠি ফরমান দিয়ে পাঠালেন আওরঙ্গজেব কার কাছে? ওই আদিল শাহর কাছে। তো বিজাপুরের যিনি সুলতান অত্যন্ত স্বাধীনচেতা মানুষ ছিলেন, যার জন্য তিনি কোনো অবস্থাতেই এটা মেনে নিলেন না। যার ফলশ্রুতি না মানने के कारण, যার ফলশ্রুতিতে औरंगजेब বিজাপুরের যে দুর্গ সেটাকে তিনি অবরোধ করতে শুরু করলেন। বলা হয় দীর্ঘ 18 মাস এই দুর্গ অবরোধ, বিজাপুর যে রাজ্য সমস্ত পথগুলোকে ঘিরে ফেলে দেওয়া হয়েছিল এবং 18 মাস অবরোধ করার পর দেখা গেল যে মেন যে দুর্গ ছিল সেটা, ওখানকার লোকেদের খাওয়া দাওয়া দুর্ভিক্ষ, মহামারী শুরু হয়ে গেল, খাওয়া দাওয়ার টান শুরু হয়ে গেল এবং শেষ পর্যন্ত ওখানে আদিল শাহ আওরঙ্গজেবের সামনে মাথা নত করতে বাধ্য হলেন। এবং প্রায় এরই সঙ্গে সঙ্গে সময়টা হচ্ছে সেপ্টেম্বর মাসের 1686 साल 1686 एट द एंड। आफ्टर 18 मंथ्स के बाद, अवरोध के बाद, उन्होंने बसता स्वीकार कर लिए आदिल शाह ने औरंगजेब के सामने। फिर इसी के साथ साथ 200 साल पुराना जो बीजापुर जो राज्य था वो मुग़ल के अंडर में चले गए और इसी के साथ साथ उसका पतन हो गया। এরপরে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের নজর পড়ল গোলকুন্দার দিকে। প্রথমে আমি তোমাদের গোলকুন্দা নিয়ে বলছিলাম যে গোলকুন্দাতে হীরের খনি ছিল, गोल्ड माइंस जो थे, तो गोल्ड नहीं मतलब हीरे का जो खदान थे वहाँ पर, और लोहा भी मिलता था, इसलिए बहुत इम्पोर्टेंट था एज ए इकोनॉमिकल बैकग्राउंड। तो ये स्टेट बहुत इम्पोर्टेंट था औरंगजेब के लिए। তো এই জন্য তার আরেকটা অন্য কারণ ছিল, যে কারণ গোলকুন্দা আর মারাঠা সাম্রাজ্যের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছিল। এটা औरंगजेबের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। औरंगजेब के दौरान एक बात देखा गया था कि एक तो माइंस बहुत इम्पोर्टेंट था, लेकिन दूसरी बात ये था कि गोलकुंदा और वो जो मराठा मतलब शिवाजी के साथ इसका रिश्ता बहुत अच्छा हो रहा था। तो इसलिए औरंगजेब किसी भी हालत में मानना नहीं चाह रहे थे कि ऐसा संपर्क तैयार हो। तो इसके चलते उन्होंने क्या किया, इसको आक्रमण करने के लिए सोचा। और भी एक वैलिड कारण, मतलब एक कारण निकाला, वहाँ पर 2 मंत्री नियुक्ति किया गया था। और इस नियुक्ति का पहले बता देते हैं कि ये गोलकुंदा का उस वक्त सुल्तान कौन था। उस वक्त सुल्तान का नाम था सुल्तान আবুল হাসান, গোলকুন্দা সুলতান যিনি ছিলেন আবুল হাসান। এবং আবুল হাসানকে তিনি একটা চিঠি লিখছেন, এখানেও একটি ফরমান দিচ্ছেন এবং সেখানেও তিনি প্রস্তাব দিচ্ছেন কি, ওই সময়েতে আবুল হাসান 2জন হিন্দু মন্ত্রীকে নিয়োগ করেছিলেন, একজনের नाम मदन्ना और একজনের नाम আকন্না। मदन्ना और আকন্ना को पहले उन्होंने मिनिस्टर के तौर पर नियुक्ति किए थे अबुल हसन ने। तो ये औरंगजेब को इस मैंने इसमें बहुत ही गुस्सा आया था। কারণ হচ্ছে যে তিনি তো সুন্নি মুসলমান আর উনি একজন অমুসলমানকে তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, যেটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যার জন্য প্রস্তাব পাঠান আদেশনামার ফরমান, সেটাও তিনি মানতে রাজি হননি আবুল হাসান, একইভাবে বিজাপুরের মতো।
তো তারপরে তিনি আবার সেই একই পলিসি নেন, দুর্গ অবরোধ করতে শুরু করেন এবং দীর্ঘ 18 মান্থস অবরোধকে বাদ, মানে 8 মাস, আর দীর্ঘ 8 মাস অবরোধ করলেন। অবরোধ করার পর আর এখানে কি হলো, কোনো অবস্থাতেই যখন কোনো কিছু হচ্ছে না, তখন একটা ঐতিহাসিক তথ্য পাওয়া যায় যে ওই যে গোলকুন্দা দুর্গের যিনি দ্বাররক্ষী ছিলেন, সেই দ্বাররক্ষী একজন আফগান ছিলেন, তার নাম হচ্ছে আবদুল্লাহ পান্নি। তিনি নাকি বিশ্বাসঘাতকতা করে দ্বারের দরজা খোলার ব্যবস্থা করছেন। তো সেই গোপন তথ্য শেয়ার করে দিয়েছিলেন, যার জন্য 1687 সালে মুঘল বাহিনী গোলকুন্দার যে দুর্গ সেখানে ঢোকে এবং শেষ পর্যন্ত 21শে ফেব্রুয়ারি মুঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয় গোলকুন্দা, এবং আবুল হাসান যিনি সুলতান ছিলেন তাকে মুঘলরা বন্দি করে দৌলতাবাদে নিয়ে গিয়েছিলেন। তো এরই সঙ্গে সঙ্গে গোলকুন্দাকেও তিনি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত करें। तो अब उस आदमी के विश्वासघात के चलते, मतलब अब्दुल्ला पन्नी के विश्वासघात के चलते 1687 में फरवरी के मंथ में 21 फरवरी डेट था, उसके चलते उन्होंने गेट में विश्वासघात कर दिया, गेट खोलने के लिए व्यवस्था कर दिए, अंदर की बात बोल दिए। तो इसके चलते गोलकुंदा में घुस गए मुग़ल फोर्स, और साथ ही साथ अबुल हसन को भी गिरफ्तार कर लिया गया, उसको दौलताबाद लेके आया, और इसी के साथ गोलकुंदा भी मुग़ल के जो एम्पायर हैं, मुग़ल पूरी तरह से मुग़ल के औरंगजेब के अंडर में चले आए। থার্ড 3 নম্বর যে উদ্দেশ্য নিয়ে মানে औरंगजेब দক্ষিণ ভারতে অভিযান চালাচ্ছেন, তার সব থেকে বড় শত্রু এটা হচ্ছে শিবাজির উত্থান। তো শিবাজির উত্থান औरंगजेब নিজের চোখে দেখতে পাচ্ছেন যে শিবাজি বারবার, তিনি একজন স্বাধীনচেতা বাদশা, সর্বময় প্রকর্তা, যার 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 সাম্রাজ্য প্রায় জম্মু কাশ্মীর থেকে শুরু করে, মানে কাবুল কান্দাহার থেকে শুরু করে একদম দক্ষিণ ভারতের কাবেরী নদী পর্যন্ত এলাকা জুড়ে বিস্তার লাভ করে আছে, যার মানে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের গুজরাটের এরিয়া পর্যন্ত বিস্তার লাভ করে আছে, সুরাট বন্দর পর্যন্ত। সেরকম একটা বাদশার পক্ষে মারাঠা সাম্রাজ্যের একটা শিবাজির উত্থান औरंगजेबের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। तो इसलिए इनका मानने के लिए ऐसा मानना नहीं चाह रहे थे कि शिवाजी के जैसे जिस तरह से शिवाजी उभर के आ रहे थे उसको रोकना बहुत ही ज़रूरी हो गया था। প্রথমে তিনি औरंगजेब কি করলেন, প্রথমে বলা হয় ঐতিহাসিকেরা বলছেন যে औरंगजेब শিবাজিকে দমন করার জন্য 1660 সালে তিনি একবার তার মাতুলকে পাঠিয়েছিলেন। तो रिश्ते में उसका मामा होता था, तो उनका नाम था शाइस्ता खां। शाइस्ता खां को उन्होंने भेजे थे शिवाजी के पास, ऐसा हिस्टोरियंस का मानना है। क्या हुआ था नहीं हुआ था, ये कोई बोलते कि बागनक के इस्तेमाल करने के बाद उनकी मौत हो गया था, लेकिन हिस्टोरियंस जो है बोला जाता है कि शाइस्ता खां उनको पराजित नहीं कर पाया शिवाजी को, तो वो माने मतलब वहाँ से चले आए, शिवाजी को रोक नहीं पाए। शाइस्ता खां शिवाजी के ঐতিহাসিকরা বলছেন যে শায়েস্তা খাঁ শিবাজিকে মানে না তাকে দমন করতে পারলেন, বরং ভয়ে তিনি নাকি পালিয়ে এসেছিলেন। এরপরে তিনি 1663 সালে তিনি চলে আসেন শায়েস্তা খাঁ। এরপরে যেটা তিনি শিবাজিকে দমন করার জন্য যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে দুজন লোককে পাঠাচ্ছেন মহারাষ্ট্রের ওই মুম্বাইয়ের অঞ্চলেতে। একজন এরা বিখ্যাত দুজনই সেনাপতি, একজন হচ্ছেন আমাদের অম্বররাজ, রাজস্থানের অম্বররাজ, রাজস্থান গুজরাট অঞ্চলের, তিনি হচ্ছেন জয় সিং, আর একটা হচ্ছেন দিলীপ খাঁ, দিলওয়ার খাঁ, দুজনকে পাঠাচ্ছেন। इन दोनों को भेज रहे हैं शिवाजी को दमन करने के लिए। और तो जय सिंह को सब कुछ मालूम था, जय सिंह को पूरी स्थिति मालूम था, और জয় সিংকে সমস্ত ঘটনা, জয় সিংহ শিবাজিকে দমন করার জন্য একটা বিশেষ প্ল্যান নিয়ে সবসময় চলছিলেন, এবং জয় সিং এটা ভালো করে জানতেন যে আগে যেহেতু সালটা মানে অনেক আগে 1663-64 সালের কথাবার্তা আমি বলছি, 63 সাল 64 সাল, সেই সময়ের যে পরিপ্রেক্ষিত, কারণ বিজাপুর গোলকুন্দা তো তখন মারাঠা শিবাজিকে সাহায্য করছে, বলছে যে বিজাপুর গোলকুন্দা যতদিন না পর্যন্ত মুঘলদের আন্ডারে আসবে ততক্ষণ পর্যন্ত শিবাজিকে দমন করা সম্ভব নয়। এবং তার জন্য তিনি একটা পলিসিও নিয়েছিলেন, সেটা হচ্ছে যে
শিবাজিকে মুঘলদের কোনো না কোনো উপায়ে শিবাজিকে মুঘলদের বন্ধুতে পরিণত করা, মিত্রতে পরিণত করা। हिज पॉलिसी वॉज डिफरेंट। तो जयसिंह ये कोशिश कर रहे थे कि जब तक बीजापुर गोलकुंडा वहाँ पर रहेगा, इंडिपेंडेंट रहेगा, तब तक शिवाजी को रोकना नामुमकिन है। तो इसके चलते क्या हुआ कि उन्होंने कोशिश ये की कि उनके साथ दोस्ती बनाने की नहीं सोच रहे, मुग़ल के साथ उनका दोस्ती बना दिया जाए। तो इसमें क्या होगा कि मतलब बहुत आसान हो जाएगा, लड़ना नहीं पड़ेगा। তো তার জন্য তিনি কখনো মোগল, কখনো বিজাপুর, কখনো আবার গোলকুন্দা, এই সমস্ত কিছু বিষয়ে নিজ নিজ শক্তি বৃদ্ধি করবেন। এবং কিন্তু বলা হচ্ছে শিবাজি আর কি, এবং তিনি তিনি এটা স্পষ্টভাবে জানতে পেরে গিয়েছিলেন যে শিবাজি একবার বিজাপুর, একবার গোলকুন্দা, এই সমস্ত দিক দিয়ে পক্ষ অবলম্বন করছেন এবং তাকে দমন করা খুবই সম্ভব হচ্ছে না। মিত্রতা সম্পর্কও যে ওই লেভেলে সম্পন্ন হয়েছে সেটা কিন্তু হচ্ছে না এমত অবস্থায়। এবং শিবাজিকে উনি অনেকবার প্রস্তাবও দিয়েছেন যে এরকম বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করা হোক এবং ওনাকে মানে জায়গির দিয়ে দেওয়া হবে তিনি যদি বন্ধুত্ব ভাবাপন্ন পরিস্থিতি বজায় রাখেন। শিবাজি মনে করতেন যে মানে মুঘলদের সঙ্গে তিনি হাত মেলাবেন না। এটা কিন্তু শিবাজি যদি জীবনী আমরা পড়ি এটা কিন্তু স্পষ্ট বুঝতে পারা যায়। জয়সিংহ মানছিলেন যে মুঘল সীমান্তে যেভাবে শিবাজি শক্তিবৃদ্ধি করছেন তাতে করে তাকে দমাতে যাওয়ার থেকে তার সঙ্গে মিত্র করে নেওয়া, মানে বন্ধুত্ব পাঠিয়ে নেওয়াটা বেশি উচিত হবে। এবং যার জন্য বিজাপুর গোলকুন্দাকে দখল করার পরামর্শ বারবার তিনি দিয়েছেন এবং সেই মত অনুযায়ী তো ওই আওরঙ্গজেব পরবর্তীকালে ওই 85-86 সালে বিজাপুর গোলকুন্দাকে দখলও করলেন। তো জয়সিংহ যেটা করলেন কি না, প্রস্তাব পাঠালেন শিবাজির কাছে এবং সেই প্রস্তাবে তিনি বললেন যে জায়গির দেওয়া হবে। হ্যাঁ, নানান প্রস্তাবের মধ্যে প্রপোজালগুলোতে ছিল, আমরা জানবো একটু পরে। এবং সেই প্রস্তাবেতে তিনি বারবার জানালেন এবং সেখানে তিনি বললেন যে মেন উদ্দেশ্য হচ্ছে যে বিজাপুর গোলকুন্দার সাথে শিবাজি যাতে বিচ্ছিন্ন হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়েই জয়সিংহ কিন্তু শিবাজিকে প্রস্তাব পাঠিয়েছিলেন। কার প্রতিনিধি? মুঘলদের প্রতিনিধি হিসেবে প্রস্তাব পাঠাচ্ছেন। অর্থাৎ शिवाजी की कोशिश यही थे कि मतलब जयसिंह का कोशिश यही था कि शिवाजी को किसी भी हालत में वो दोस्त से मिलने नहीं देंगे बीजापुर गोलकुंदा से। इसलिए उनको ये प्रस्ताव भेजा कि आप मुग़ल जो बादशाह हैं आपके साथ दोस्ती का हाथ बढ़ाना चाह रहे हैं। तो इसलिए उन्होंने प्रस्ताव भेजा। एक तरफ जयसिंह ने ये कोशिश की, एक तरफ उनको प्रस्ताव भेज रहे हैं, दोस्ती का हाथ बढ़ा रहे हैं, और दूसरी तरफ ये कर रहे थे शिवाजी के अंडर में जितने एरियाज़ थे, मतलब जो फोर्स था वो मुग़ल फोर्स एक के बाद एक अपने अंडर में ले रहे थे, मतलब आक्रमण करके। জয়সিংহের পলিসিটা খুব ইন্টারেস্টিং ছিল। একদিকে তিনি তাকে প্রস্তাব পাঠাচ্ছেন শিবাজিকে যে বন্ধুত্ব ভাবাপন্ন আমরা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, আর অন্যদিকে শিবাজির আন্ডারে অনেকগুলো দুর্গ ছিল, সেইগুলো মুঘল ফোর্স পাঠাচ্ছেন জয়সিংহ, একটার পর একটা দুর্গ দখল করছেন। এমন একটা পরিস্থিতি তৈরি হয়, অনেকগুলো দুর্গ দখল করার পর শিবাজি কিছুটা বাধ্যই হন জয়সিংহের প্রস্তাবকে মানতে। এবং শিবাজির অনেক জায়গিরদার মুঘলদের আন্ডারে চলে গিয়েছিলেন। শিবাজি কিছুটা পরিস্থিতি প্রতিকূল মনে করেছিলেন যে এই সময়টা আমার পক্ষে উপযুক্ত নয়, তার জন্য তিনি মহারাষ্ট্রের গ্রামগুলোতে তিনি কিছুটা পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটা অনেক ভেবেচিন্তে তিনি জয়সিংহের প্রস্তাবে রাজি হলেন। এবং এই যে প্রস্তাবটা, সেই প্রস্তাবের যে চুক্তি, সেই চুক্তিটার নাম হচ্ছে পুরন্দরের চুক্তি। 1665 জুন মাসেতে এই সন্ধি একটা স্বাক্ষরিত হয় শিবাজির সঙ্গে মারাঠাদের সঙ্গে মুঘলদের, মারাঠা প্রতিনিধি শিবাজি। তো সেটার নাম হচ্ছে পুরন্দরের সন্ধি। তো তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, তাই এটা একটু লিখে রাখবে সবাই তোমরা। পুরন্দরের সন্ধি তাহলে কার সঙ্গে কার? শিবাজি কিছুটা বাধ্য হচ্ছেন মুঘলদের সঙ্গে সন্ধিতে যেতে, কারণ যে হারে তার দুর্গ এবং অন্যান্য জায়গিরদারদের দখল করে নেওয়া হয়েছে, মুঘলরা আন্ডারে করছেন, তো সেরকম।
এবং সেখানে কি শর্ত দেওয়া হচ্ছে জয় সিংয়ের সঙ্গে, জয় সিংয়ের এই চুক্তিতে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে মুঘলদের সার্বভৌমত্ব তিনি স্বীকার করবেন। কে স্বীকার করবেন? শিবাजी। शिवाजी को मुगल का जो सार्वभौमत्व, मतलब मुगल जो एम्पायर के अंडर में उनको काम करना है, मतलब मुगल बड़ा शक्ति है ये मान लेना है, तो इसको बोला जाता है कि सार्वभौमत्व। तो मैं उनको स्वीकार कर लेना है फर्स्ट। सेकेंड है 23টি দুর্গ এবং কয়েকটি জেলা এবং অ্যানুয়াল 22 মানে 20 লক্ষ টাকা আদায় হতে পারে এমন এলাকা মুঘলদেরকে ছেড়ে দিতে হবে। अर्थात 23 फोर्ट और 20 लाख रुपए टैक्स आता है, ऐसे एरिया मुगल्स को छोड़ देना पड़ेगा। तो ये प्रस्ताव भी दिया गया। और तीसरी प्रस्ताव दिया गया कि शिवाजी तार पुत्र शंभुजी के मुघल राज दरबारे 5000 मनसबदार हिसेबे काज करते হবে। तो 5000 जे मनसबदारी सिस्टम्स, ये इसके तौर पे मनसबदार के रूप में काम करना पड़ेगा शंभुजी को। तो ये और सबसे बड़ी बात है, चौथा जो प्रस्ताव रखा गया इस संधि में, मुगल्स आर्मी जब बीजापुर आक्रमण करेंगे शिवाजी उनको हेल्प करेंगे, मुगल्स फोर्स को। एक चौथा प्रस्ताव भी रखा गया था। तो এই এবং এইরকম একটা প্রস্তাব নিয়ে এবং তিনি সন্ধি সম্পাদনের কিছুদিন পরেই জয় সিংহ অনুরোধে কোথায় শিবাজি এবং তার সমস্ত পুত্র শম্ভুজি সহ প্রায় তারা বলা ডেটটা বলা আছে 12 মে 1666 আগ্রার দিকে যাচ্ছেন, আগ্রায় ঔরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করছেন। অর্থাৎ এই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। ভাবো, দুর্গগুলো দখল করে 32টা দুর্গ দিয়ে দিতে হবে, 23টা দুর্গ দিয়ে দিতে হবে, 20 লক্ষ টাকা আদায় হয় এমন রাজস্ব বিভাগ এলাকা মুঘলদের দিয়ে দিতে হবে, তার ছেলে শম্ভুজিকে 5000 মনসবদারি এলাকা 5000 मनसबदारी बसता स्वीकार करते হবে। और सबसे बड़ी बात है बीजापुर के जब आक्रमण करेंगे मुगल फोर्स तब इनको सहायता में हेल्प करना है। तो इसी एक ऐसा स्थिति बन गया था शिवाजी के लिए, बहुत ही उस लेवल का स्थिति नहीं था। इसलिए जय सिंह के बात को मानकर उन्होंने औरंगजेब से मुलाकात की है 1666 12 में। और अजीब गरीब सी बात है, তিনি জয় সিংহ औरंगजेब को अनुरोध করেছিলেন যে তিনি যেন শিবাজিকে যথাযোগ্য সম্মান দেন, কারণ যে হারে সন্ধি স্বাক্ষর হয়েছে এবং শিবাজি যেভাবে রাজি হয়েছেন তাতে করে কিন্তু শিবাজিকে যেন যথেষ্ট সম্মান দেওয়া হয়। এবং তার পেছনে কারণ জয়সিংহ বারবার সতর্ক করে দিয়েছিলেন যে তার পিছনে কিন্তু সমগ্র মারাঠা জাতি রয়েছে, অতএব এই নেতাকে যদি অপমান করা হয় মারাঠা জাতির বিরুদ্ধে যাবে। औरंगजेब জয়সিংহের নীতি কিন্তু এই যে পলিসিটা ব্যাপারটাকে উপলব্ধি করতে পারেনি, वो इतनी समझ नहीं पाए कि और जय सिंह का पॉलिसी कैसा था। तो অলরেডি শায়েস্তা খাঁ, তারপরে তার বোন জাহানারা, এই সমস্ত লোক, কারণ শিবাজি তো ভয়ঙ্কর শক্তিরূপে আত্মপ্রকাশ করছিল। তো এদের পরামর্শ অনুযায়ী শিবাজি কি করলেন, এই औरंगजेब কি করলেন, হটকারী মেজাজে ডিসিশন নিলেন, बहुत ही जल्दबाजी में डिसीजन ले लिया। शायस्ता खां, जहानारा और दिलीर खां, जसवंत सिंह, इन सब लोगों के परामर्श में औरंगजेब ने क्या किया, उनको ये आगरा के फोर्ट में नज़रबंद कर दिए। किसको? शिवाजी और उसके पुत्र शंभुजी को। তাহলে দুজনকে আগ্রা দুর্গে বন্দি বানিয়ে দিলেন। এবং অদ্ভুতভাবে ইতিহাসে খুব সুন্দর গল্প রয়েছে যে ওনারা ওই আগ্রা দুর্গ থেকে ফলের ঝুড়ি, সম্ভবত বলা হয়, এটা বলা হয়, এখন কতটা ঐতিহাসিক সত্য জানি না, ফলের ঝুড়িতে চেপে লুকিয়ে তারা আগ্রা দুর্গ থেকে পালিয়ে গিয়েছিলেন বাবা এবং ছেলে। এবং তারপরে অদ্ভুতভাবে কোনো দিন আর শিবাজিকে, এখন মোট কথা পলায়ন করেছিলেন, আগ্রা দুর্গ থেকে শিবাজি পালিয়েছিলেন, তার ছেলে এবং তিনি। কতটা এর মধ্যে সত্যতা আছে জানি না, কিন্তু তারপর আর শিবাজিকে মুঘল বাহিনী কোনো দিন ধরতে পারেনি এবং কোনোভাবেই তাকে পরাজিতও করতে পারেনি। তারপরে औरंगजेब শেষ পর্যন্ত বলা হয় তাকে নাকি বাধ্য রাজা উপাধি দিয়েছিলেন এবং তার शौर्य वीर्यता আকৃষ্ট হয়ে उनको राजा भी टाइटल दे दिए थे। और बेरार एक जगह है, वहाँ पर 1668 में उनको एज ए जागीरदार उन्होंने ये भी दे दिए थे, पराजित कर नहीं पाए थे इसीलिए। তারপর থেকে 1670 সালে শিবাজি মুঘলদের প্রতি আবার আক্রমণাত্মক অভিযান করেছেন এবং একের পর এক রাজ্যকে দখল করেছেন। এবং 1674 সালে আমরা জানি শিবাজি রাজ্যাভিষেক হয়েছে অ্যাজ এ ছত্রপতি হিসেবে। আমরা পরবর্তীকালের ইতিহাস যদি আমরা একটু ছোট্ট করে দেখে নিই, সেটা হচ্ছে যে শিবাজি যখন মারা যান, তার ছেলে 1680 সালে শিবাজি যখন মারা যাচ্ছেন, তারপরে
ওনার ছেলের নাম হচ্ছে শম্ভুজি। তো শম্ভুজি মারাঠা সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তাকে অরঙ্গজেব কিন্তু বন্দি করেছিলেন 1689 সালে এবং তাকে ফাঁসি দিয়েছিলেন। অদ্ভুতভাবে শম্ভুজির পর মুঘল মানে राजधानी रायगढ़ के दखल করে নিয়েছিলেন शिवाजी। शंभू को उन्होंने प्राणदंड जिसको बोला जाता है फांसी में लटका दिए थे। और उसके बाद शंभू जी के जो लड़का था उसका नाम था साहू। साहू और उसका जो घर वाले सब थे उनको बंदी बना के लेके गए थे औरंगजेब। তো তারপরে মারাঠা সাম্রাজ্য যেন কোনো না কোনো জায়গায় আবার জাগ্রত হতে শুরু করে দিয়েছিলেন। সেরকম সেই সময় কার সময়কাল থেকে शंभूजी एक छोटा भाई था उनका, उसका नाम था রাজারাম। রাজারাম কোনো ক্রমে পলায়ন করে কর্ণাটকে আশ্রয় নিয়েছিলেন এবং ওখান থেকে তিনি মারাঠা জাতিকে একসঙ্গে জড়ো করে আবার মুঘলদের বিরুদ্ধে তিনি লড়াইয়ে মনোনিবেশ করেছিলেন। এদিকে মানে জনগণের যুদ্ধ ঘোষণা করছেন যে জনগণের লড়াই মুঘলদের বিরুদ্ধে, এটা আমাদের, मतलब ये युद्ध जो हो रहा है मराठा और मुगल्स के साथ, अब आप लोग सब लोग इकट्ठा होके युद्ध करो। তো এই যুদ্ধেতে যুদ্ধ করতে গিয়ে রাজারামও মারা যাচ্ছেন এবং এই যুদ্ধটা কিন্তু কন্টিনিউ করেছিল। রাজারামের মানে বলা হয় রাজারামের মৃত্যুর পর তার বিধবা पत्नी, विधवा जो स्त्री थे उनका नाम था ताराबाई। ताराबाई उनका छोटा एक लड़का था, छोटा नाबालग लड़का था, उसका नाम था तृतीय शिवाजी, शिवाजी द थर्ड। उनको लेके उन्होंने लड़ाई लड़ी थी। बहुत दिन तक ये मराठा के साथ मुगल का युद्ध चला, मतलब चलता रहा। रिश्ता कभी भी सामान्य नहीं हुआ था, हालत ठीक नहीं हुआ था। और इस तरह इनका एज भी बढ़ता गया। औरंगजेब का 90 ईयर्स का हो गया था, मतलब 90 বছর হয়ে যাওয়ার পর 1707 সালে 3রা মার্চ আহমদনগর মাত্র তিনি মাত্র না মানে অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনি মারা যাচ্ছেন। এবং শেষ পর্যন্ত মারাঠাদের তিনি কিন্তু কোনোদিন আর পরাজিত করতে পারেননি। তো কেন এই যে টোটাল ফলস দক্ষিণ ভারতের অভিযান অরঙ্গজেবের ফলস প্রমাণিত হয়েছিল, এর কারণটা ছিল ঐতিহাসিকরা কিছু খুঁজে বার করেছেন যে এই দক্ষিণ ভারতের অভিযান কিন্তু অরঙ্গজেবের পক্ষে সুখকর ছিল না। প্রথম কারণ ছিল মারাঠা, বিজাপুর আর গোলকুন্দা এই এইসব রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তার নির্দিষ্ট একটা প্ল্যান থাকা দরকার ছিল। औरंगजेब का अलग से प्लान होना ज़रूरी था, लेकिन इन्होंने प्लान नहीं बना पाए। बनाया था इसीलिए बहुत सारे लोगों का मौत हो गया युद्ध करते करते, सेना का मौत हो गया, पैसा खर्च हो गया, बहुत सारे हिस्ट्री उनका जो मुग़ल बाहिनी का जो एक अलग सा रुतबा था वो नष्ट हो गया। মানে আলাদা শৌর্য বীর্য মুঘল বাহিনী যেটা ছিল দীর্ঘদিন বিনা পরিকল্পনায় এই সমস্ত কিছু করতে গিয়ে নষ্ট হয়ে যায়। 2 নম্বর, এটা বলা হয় যে জয়সিংহ যে পরামর্শ দিয়েছিলেন যে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, সেটা যদি মেনে নিতেন তাহলে হয়তো মুঘলদের বিরোধিতা থেকে হয়তো শিবাজি কিছুটা সরে আসতেন। কিন্তু তা না করে তিনি কী করলেন, ওই আগ্রা দুর্গে বন্দি করলেন এবং তার প্রতি খারাপ আচরণ করলেন, যেটা তাদের মানে যুদ্ধ বাঁধাতে বেশি করে মুঘলদের বিরুদ্ধে মারাঠারা যেন ঝাঁপিয়ে পড়লো। मतलब वो जो जयसिंह ने जो सॉल्यूशन दिए थे लेकिन उनको नहीं माना था औरंगजेब ने। তৃতীয়টা হচ্ছে যে এমনটা অরঙ্গজেব করতে পারতেন যে বিজাপুর গোলকুন্দার বিরুদ্ধে যাবার আগে শিবাজির সাথে বন্ধুত্ব করে নে, যদি করে নিতে পারতেন তাহলে কিন্তু এটা অনেকটা ইজি হয়ে যেত ব্যাপারটা, সেটা কিন্তু করেননি। আর शंभूजी के हठात করে ধরে प्राणदंडও দিয়ে দিয়েছিলেন, मौत का सजा सुना दिए थे उन्होंने शंभूजी को, उनका लड़का जो था। तो ये मराठी जो हैं, मराठा वाले जो हैं, ये इनको मतलब ये বিশ্বাস नहीं किए थे। औरंगजेबকে তারা অত্যন্ত অভদ্র মানে এবং তারা শত্রু ভাবতে শুরু করলেন যে তাদের একজন মারাঠা বীর শিবাজির ছেলেকে তাকে হত্যা করেছেন তাকে বিনা কারণে। তো যার ফলে মারাঠা সাম্রাজ্য মানে মানে জনগণ, মারাঠা জনগণ তীব্রভাবে মুঘল বিরোধী হয়ে পড়েছিল। এবং এই মানে এত যে অসন্তোষ মারাঠাদের অসন্তোষ মুঘলদের বিরুদ্ধে, যা পরবর্তীকালে ভয়ঙ্কর পরিণতির रूप धारण করেছিল। मतलब शंभू जी का हत्या करना बहुत ही खतरनाक स्थिति बन गया था मुगल्स के लिए। और सबसे बड़ी बात है कि ताराबाई जब थे 1700 साल में, उन्होंने एक संधि प्रस्ताव भी दिए थे औरंगजेब को, लेकिन उन्होंने नहीं माना था। तो इसका भी अगर मान लेते तो दिल्ली थोड़ा सा मुगल्स और मराठा का बीच में जो इतने सालों से युद्ध चला था उस ज़माने में, वो नहीं होता था।
তো এখন আমরা দাক্ষিণাত্য পলিসি যদি মূল্যায়ন করি, যে দাক্ষিণাত্য পলিসির যে কনক্লুশন করি, সেটা আমরা কি কি দেখতে পাবো। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের মতবাদ রেখেছেন। যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের একটা ভীষণ সুন্দর বক্তব্য আছে, তোমরা বইয়েতে লেখা আছে, দেখবে খুব সুন্দর, আমরা স্কুলে পড়েছি এটা। সেটা হচ্ছে যে এই দাক্ষিণাত্যই औरंगजेबের দেহ এবং সাম্রাজ্যের समाधिस्थल। और खूब इंटरेस्टिंग लाइन, दाक्षिणात्य उनका बॉडी भी यही है और जो है कब्र है भी वही है, दक्ष मतलब साउथ। तो ये एक बहुत ही खतरनाक लाइन है, मतलब वहीं पर उनका बॉडी हो गया, वहाँ पर दफना भी गया वहाँ पर। কারণ ভিনসেন্ট স্মিথ এই কারণেই বলছেন যে এই দক্ষিণাত্যের বিজাপুর গোলকুন্দা দখল করা শিবাজি মানে औरंगजेबের কাছে একটা সবথেকে ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত ছিল। কারণ এই রাজ্য দুটি স্বাধীন থাকলে, তিনি বলছেন যদি এই রাজ্য দুটি স্বাধীন থাকতো তাহলে এই দুটোকে ব্যবহার করে মুঘল মানে মারাঠাদের তিনি ইউজ করতে পারতেন, মারাঠাদের দমন করতে পারতেন। সেটা কিন্তু তিনি করেননি, কারণ এই দুটো রাজ্য মুসলিম ছিল। এটা একটা সুযোগ ছিল औरंगजेबের পক্ষে, যে মুসলিম ভাবাবেগকে কাজে লাগিয়ে মারাঠারা হিন্দু ছিলেন, এটা একটা মানে অন্য একটা পলিসি কাজ করতে পারতো, কিন্তু সেটা তিনি মারাঠা সাম্রাজ্যকে ধ্বংস করার হাতটা একটা সুযোগ নষ্ট করে দিলেন। मतलब वही बीजापुर गोलकुंडा को इस्तेमाल करके शिवाजी को घेर के मतलब शिवाजी को परास्त कर सकते थे। विंसेंट स्मिथ बोल रहे हैं कि ये मौका औरंगजेब ने गवा दिए थे। দ্বিতীয় কথা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যে এত বড় বিস্তৃতি মানে আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম, শুধু সেই বলা হয় যে কাবুল মানে আমাদের আফগানিস্তান কাবুল থেকে শুরু করে আমাদের মানে বাংলাদেশে চট্টগ্রাম, কাশ্মীর থেকে শুরু করে কাবেরী নদী পর্যন্ত, এই যে টোটাল এরিয়াটা औरंगजेबের সময় ভারতবর্ষের সবথেকে বেশি বড় সাম্রাজ্য স্থাপিত হয়েছিল। এবং আপাত দৃষ্টিতে এখন মনে হতে পারে যে একটা বিরাট বড় সাম্রাজ্য স্থাপন করতে পেরেছেন, কিন্তু এটা যে ধীরে ধীরে পতন ঘটছে, এটা মানে ধীরে ধীরে সিস্টেম যে খারাপ হচ্ছে, দীর্ঘদিন আপনি দক্ষিণ ভারতে রয়েছেন আর উত্তর ভারতবর্ষের দিকে আপনার কোনো নজর নেই, এটা তো বিশৃঙ্খলাতে ছড়াতোই। এবং বিশৃঙ্খলার কারণেই কি হয়েছে না আস্তে আস্তে জটিলতা যেন বাড়তে শুরু হয়েছিল, অর্থাৎ প্রশাসন ব্যবস্থাতেও কোনো না কোনো জায়গাতে গণ্ডগোল শুরু হয়েছিল। এবং যেটার সবথেকে বড় কারণ বলা হয় যে এই যে জাট সাতনামি এই সমস্ত বিদ্রোহগুলো দেখা দিয়েছিল উত্তর ভারতে, विशेष করে नॉर्थ इंडिया में जिस तरह से औरंगजेब के ना होने के कारण, क्योंकि 26 ईयर्स उन्होंने दक्षिण भारत में शिवाजी के पीछे ही लगा दिए थे, इसके चलते उत्तर भारत में बहुत सारे विद्रोह हुआ था औरंगजेब के एडमिनिस्ट्रेशन के विरुद्ध। और ये बहुत खतरनाक स्थिति था एक राजा के लिए, जो औरंगजेब संभाल नहीं पाए, इतनी बड़े साम्राज्य को संभाल नहीं पाए थे एंड में। तो जो उसके बाद का जो मूल्यांकन अगर हम लोग करते हैं तो बोल सकते हैं कि इतने बड़ा युद्ध चलाया 26 ईयर्स, हालांकि नॉर्थ में 1658 से भी युद्ध चला रहे थे, पैसा तो लगाना, এত টাকা খরচাপাতি হয়েছে, এত সেনাবাহিনী মারা গিয়েছে, এত লোকের মাইনে দিতে হয়েছে, এবং এক প্রকার বিনা কারণে দরকার ছিল না, দক্ষিণ ভারতে দীর্ঘদিন পড়ে থাকার কোনো দরকার ছিল না, এত টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন ছিল না। ওইসব করতে গিয়ে নিজে কেবলমাত্র নিজস্ব জেদ, নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে औरंगजेबকে প্রচুর টাকা পয়সা খরচা করতে হয়েছে, বলে মুঘল রাজকোষ প্রায় শূন্য হয়ে গেছে এবং উত্তর ভারতে বিদ্রোহ দেখা দিয়েছে, যার জন্য অন্যান্য গভর্নর যারা ছিল সেই সময়কালে, যারা মানে সুবেদার ছিলেন, দেওয়ান ছিলেন, তারা কেউ টাকা পাঠাচ্ছেন না औरंगजेबকে, এবং তারা মানতে চাইছেন না। আস্তে আস্তে औरंगजेब বুড়ো হয়ে গেছেন। একমাত্র বলা হয় যে বাংলার যিনি মুর্শিদ কুলি খাঁ ছিলেন, মুর্শিদ কুলি খাঁ তিনি টাকা পাঠাতেন औरंगजेबকে দাক্ষিণাত্যে, ওই টাকাতে নাকি औरंगजेब মাইনেটা নিতেন এবং নিজের খরচা টাইপে চালাতেন। তারপরে মানে একটা ভাবো, এত বড় একজন বাদশাহ, যে বাদশাহ দিল্লির গোটা সাম্রাজ্যকে তিনি দখল করে রেখেছেন, एक ऐसा बादशाह जिसमें गोटा भारतवर्ष में अपना साम्राज्य को बना के रखे थे, बना भी लिए थे, उसका हालात ऐसा हो जाएगा जिसको पैसा नहीं है जिसके पास, क्योंकि 26 साल से वो साउथ में पड़े हुए हैं, इतना युद्ध कर रहे हैं, इतना मतलब एक स्थिति जो है, पैसे नहीं थे। मुर्शिद कुली खां एक ऐसा दीवान थे, वो बंगाल से थे, वो पैसे भेजते थे तब जाकर उनका चलता था।
मतलब एंड के टाइम में औरंगजेब का हालात बहुत ही ख़राब हो गया था। इसीलिए ज़्यादातर हिस्टोरियंस मानते हैं कि যেমন ধরো আমরা যদি ফরাসি বিপ্লব পড়ি, ফরাসি বিপ্লবের পরে যিনি বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের ইউরোপের ইতিহাসে এসেছিলেন তিনি নেপোলিয়ন। নেপোলিয়নের ইতিহাস তোমরা সম্ভবত মনে হয় পড়বে পরের সেমিস্টারেতে, না পড়ছো জানি না। তো সেই সময়ে জানতে পারবে যে নেপোলিয়ন একজন বিখ্যাত বীর যোদ্ধা হিসেবে সাম্রাজ্য শুরু করেছিলেন, কিন্তু তিনি শেষের দিকে এসে তিনি পর্তুগাল আক্রমণ করতে যাচ্ছিলেন। তো স্পেন একটা ছোট্ট রাষ্ট্র, স্পেনের ভেতর দিয়ে যাচ্ছিলেন এবং অদ্ভুতভাবে স্পেনের রাস্তাকে ইউজ করতে গিয়ে স্পেনকেই দখল করে ফেলেছিলেন এবং স্পেনের জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে চলে গিয়েছিল যে আপনি তো রাস্তা ইউজ করতে চাইছিলেন পর্তুগাল যাবেন বলে, সেখানে তিনি আপনি গোটা রাষ্ট্রটাকে দখল করার পরিকল্পনা করে ফেললেন। জনগণের যুদ্ধ হয়েছিল সেটা। তো সেই জন্য এটা বলা হয় যে নেপোলিয়নের পতনের জন্য স্পেনীয় ক্ষত যেমন দায়ী ছিল, স্পেনের মানুষজনের আক্রমণ যেমন দায়ী ছিল, সেরকম মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দাক্ষিণাত্যে ২৬ বছর কাটিয়ে দেওয়া এবং শিবাজির বিরুদ্ধে এত দিন ধরে লড়াই করা, অর্থাৎ মারাঠাদের বিরুদ্ধে এত দিন ধরে লড়াই করা मुगल बादशाह औरंगजेब पतन जो बड़ो कारण हो दाड़िएছিল। तो जैसे नेपोलियन का पतन का कारण स्पेनिश अल्सर बोला जाता है। जैसे स्पेन को दखल कर लिए थे उन्होंने रास्ता को इस्तेमाल करने, वो पुर्तगाल जाना चाह रहे थे स्पेन के अंदर से वो, लेकिन पुर्तगाल को तो छोड़ो, स्पेन को अपने अंडर में कर लिए। फिर स्पेन का जो जनगण था वो नेपोलियन के अगेंस्ट में चला गया और इसके साथ ही नेपोलियन का पतन भी शुरू हो गया था उस वक्त। तो ठीक इसी टाइप औरंगजेब का भी ऐसा ही हाल हुआ था। सिर्फ दक्षिण में एक मराठा जाति है शिवाजी, उसके पीछे लगते लगते फिर अपना ऐसा एक हालात तैयार कर गए थे कि दक्षिणात में बीजापुर गोलकुंडा और शिवाजी, इसके चलते चलते अपना पूरा जो लय था वो खो दिए थे औरंगजेब ने। और एट द एंड दैट रिजल्ट इज़ 0। तो শেষমেশ औरंगजेबर पतन এবং সেই বিখ্যাত মহান সম্রাট যিনি এত বড় সাম্রাজ্য করতে পেরেছিলেন, স্থাপন করতে পেরেছিলেন, তারপর আর ভারতবর্ষে কোনো বাদশাহ, কোনো মুঘল বাদশাহ পরবর্তী জেনারেশন আর সেই লেভেলে দাঁড়াতে পারেনি। যার জন্যই কোয়েশ্চেনটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দাক্ষিণাত্য আক্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল। মুঘল সাম্রাজ্যের পতনের অনেকটা শুরুটা কিন্তু এই দাক্ষিণাত্যে পতনের জন্যই হয়েছিল। আর সামাল দিতে পারেননি এবং তার বয়স হয়ে যায় 1707 সালে औरंगजेब মারা যান। ওকে, তো তোমরা একটা 10 মার্কের নোটস রেডি করবে আর সবার কাছে আশা করি বই আছে, খুব সহজ বিষয়, যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে। तुम लोगों को किसी भी हालत में किसी भी बुक में मिल जाएगा। तो मैंने कोशिश किया तुम लोगों को समझाने के लिए। तो जब मौका मिलेगा तुम लोगों को ये वीडियो देखो और अगर कुछ दिक्कत होगा तो मुझे फ़ोन करके पूछो। যদি কোনো রকমের সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। ততক্ষণ পর্যন্ত এখানেই শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত চলো বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ।